হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, তোমাদের কিন্তু আগামীকাল রবিবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে আজকে আমরা এই ক্লাসে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল সিলেবাস অনুযায়ী, অর্থাৎ ফুল সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে নেব। তো দেখো, যার মধ্যে থাকবে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর, গণিত থেকে সেরা 10টি প্রশ্নোত্তর, আর রিজনিং থেকে 10টি প্রশ্নোত্তর। তো মোট মিলিয়ে এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা পরীক্ষার শেষ মুহূর্তে আজকের এই ক্লাসে আলোচনা করতে চলেছি, এবং এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন আগামীকাল গ্রুপ ডি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, আর তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষাটা দাও, তোমাদের সকলের জন্য কিন্তু শুভকামনা রইল। ওকে, তো শুরু করছি। দেখো, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, পথের পাঁচালী এই বইটির লেখককে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষার জন্য। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী এই বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? সহজ একটি প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টোকিও, কিউবা, ওসাকা নাকি নারায়ণগঞ্জ? সঠিক উত্তর কী হবে? প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দেখো, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ওসাকা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, শিবকুমার শর্মা তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই টপিকটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, এই লাস্ট সপ্তাহে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস করানো হয়েছে, এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু এই পরীক্ষার শেষ মুহূর্তে, পরীক্ষার শেষ রাতে তোমরা কিন্তু সেগুলো রিভিশন করে নেবে। ওকে, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, শিবকুমার শর্মা হলো একজন সন্তুর বাদক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার এটি কত সাল থেকে দেওয়া শুরু হয়? তো দেখো, এই যে ভারতরত্ন পুরস্কার, এটি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। তো এই পুরস্কারটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954, 1957, 1959 নাকি 1961? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার এটি দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান? দেখো, এই টাইপেরই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগামীকাল গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। খুবই সহজ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে প্রথম, শুধু ভারতীয় নয়, প্রথম এশিয়ার ব্যক্তি হিসাবে কিন্তু নোবেল পুরস্কারটা পান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটিকে পৃথিবীর ছাদ বলা হয়? দেখো, পামির মালভূমি, অপশন বি তিব্বত মালভূমি, অপশন সি দাক্ষিণাত্যের মালভূমি, নাকি অপশন ডি কোনোটি নয়? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত এর রচয়িতাকে? অশ্বঘোষ, কালিদাস, মেগাস্থিনিস নাকি কেউ নয়? দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধচরিত এর রচয়িতা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো, নেক্সট 8 নম্বর প্রশ্ন, পল্লবদের রাজধানী এটি কোথায় ছিল? কাঞ্চিপুরম, মগধ, পাটলিপুত্র নাকি বাতাপি? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা একদম পরীক্ষার শেষ মুহূর্তে আলোচনা করছি তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল সিলেবাস অনুযায়ী 40টি প্রশ্ন উত্তর, যার মধ্যে জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন উত্তর, গণিত থেকে থাকবে 10টি, আর রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্ন উত্তর। তো এরপরে দেখো, নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতে পুলিশ ব্যবস্থার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা এটি কোন শিল্পের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত শিল্প, সার শিল্প, পাট শিল্প নাকি বিদ্যুৎ কেন্দ্র? তো দেখো রাউরকেল্লা সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা এটি লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, বিজয় হাজরা ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ভলিবল, ক্রিকেট নাকি ফুটবল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিজয় হাজরা ট্রফি এটি হলো ক্রিকেট খেলার সাথে যুক্ত। দেখো খেলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, হরিদ্বার নাকি ঋষিকেশ? তো দেখো মনে রাখবে ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল এটি কিন্তু দেবপ্রয়াগ নামে পরিচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো দেখো আমাদের যে ভারতবর্ষের সংবিধান এটি কিন্তু গোটা পৃথিবীর সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। ওকে, তো আমাদের সংবিধানের প্রায় প্রত্যেকটা বিষয় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে সংবিধান সংশোধন পদ্ধতি এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ, র্যাম, রম নাকি এমএস ওয়ার্ড? দেখো তোমাদের কিন্তু কালকে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের কম্পিউটার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ম্যারাথন ক্লাস করানো হয়েছে। ক্লাসগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু একবার পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন করে নেবে। ওকে, তো দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সিপিইউকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ, ভার্নিয়ার স্কেল, ব্যারোমিটার নাকি ওডোগ্রাফ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি শিল্প থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঝুমুর গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় বা কোন জেলায় গাওয়া হয়? ঝুমুর গান। তো দেখো ঝুমুর গান সঠিক উত্তর হয়ে যাবে এটি পশ্চিমবঙ্গের মূলত বীরভূম জেলায় দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, আন্তর্জাতিক নারী দিবস এটি কোন তারিখে পালিত হয়? 4 মার্চ, 6 মার্চ, 8ই মার্চ নাকি 12ই মার্চ? তো দেখো আন্তর্জাতিক নারী দিবস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি 8ই মার্চ পালন করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, শিখদের দশম শিখ গুরু কে ছিল? গুরু অর্জুন, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং নাকি গুরু অদঙ্গ? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। ওকে, তো পরীক্ষার শেষ মুহূর্তে আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ ডির ফুল সিলেবাস অনুযায়ী 40টি প্রশ্ন উত্তর, যার মধ্যে জিকে থেকে থাকবে 20টি, গণিত থেকে 10টি, রিজনিং থেকে 10টি। এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সমাধান করার চেষ্টা করো আর দেখো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের 40-এর মধ্যে কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিখদের দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কলকাতার পাতাল রেল এটি কত সালে চালু হয়? 1984, 1999, 1987 নাকি 1990? তো দেখো কলকাতার পাতাল রেল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কলকাতার পাতাল রেল চালু হয় 1984 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কোন অংশটি ডেটা স্টোর করে? দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো মনে রাখবে কম্পিউটারের যে হার্ড ডিস্ক
এই হার্ড ডিস্কের মধ্যে কিন্তু বিভিন্ন তথ্য থাকে, তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়। ওকে, তাহলে কম্পিউটারে ডেটা স্টোর করে হচ্ছে হার্ড ডিস্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনিটরের মাধ্যমে হচ্ছে কম্পিউটারের বিভিন্ন তথ্য এগুলো দেখা যায়। মাউস এবং কিবোর্ডের মাধ্যমে কিন্তু কম্পিউটারের বিভিন্ন ইনপুট দেওয়া হয়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের 20টি জিকে প্রশ্ন উত্তর। এরপরে কিন্তু আলোচনা করা হবে গণিত এবং রিজনিংয়ের প্রশ্নাবলী। ওকে, ওকে, তো দেখো আমাদের নাম্বার 21 কোশ্চেনটা কি বলেছে রিজনিংয়ের। তো আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিকে টার্গেট করে ফুল মক টেস্ট হচ্ছে, তো সেটার আমাদের রিজনিংয়ের যে সেগমেন্টটা, তো সেটার আমাদের 21 নম্বর কোশ্চেনটায় কি আছে ফার্স্ট নিজেরা সলভ করার চেষ্টা করো। ওকে, তো চলো ট্রাই করো। ফার্স্টে বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার সেলকে বলা হচ্ছে 32 আর ফোনকে বলা হচ্ছে 58 আর বোল্টকে তাহলে কি লেখা হবে, এই প্যাটার্নটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। দেখো কি বলেছে এটাকে সিম্পল হবে। ফার্স্টে তোমাদের এটার কাজ হচ্ছে এটার প্লেস ভ্যালু বসিয়ে দেওয়া, ঠিক আছে। C3 E5 L12, এটা L12, এদের সবাইকে এবার যোগ করে দাও। দেখো 12 12 24, 24 আর 5 কত, এখান থেকে 29, আর এটা 3 যোগ করলে 32। তার মানে এদের সবকটাকে যোগ করলেই তুমি পেয়ে যাচ্ছ কত, পেয়ে যাচ্ছি আমরা 32 পেয়ে যাচ্ছি। ওকে, ঠিক এটার অ্যাকর্ডিং আমি যদি বলি P16 H8 O15 N14, এটা E5, এদের প্লেস ভ্যালু আমি যদি সব যোগ করে দেখো 58 আসার চান্স থাকছে কিনা। দেখো এটা 8 আর 16 24, 24 আর 15 যদি বলা হয় 24 আর এটা 39, 39 আর 5 হচ্ছে তোমার 39, আর একে 40 হচ্ছে 44, 44 আর 14 হচ্ছে 58, একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। তাহলে এখানে তোমার প্লেস ভ্যালু তুমি খুব ইজিলি বের করতে পারবে, খুবই ইজিভাবে বের করতে পারবে। তো আমি এটাকে বসিয়ে দিই একবার, B2 O15 L12 আর এটা D4। তাহলে এখান থেকে যদি সব যোগ করে দাও দেখো কত হচ্ছে, 12 আর 4 16, 16 আর 2 কত 18, 18 আর 5 হচ্ছে তোমার 18, আর এখান থেকে তোমার 15, তার মানে যেটা হয়ে যাবে তোমার 33। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এটা ক্লিয়ার, 33 ইজ দ্য রাইট আনসার। এটুক বোঝা গেছে, ক্লিয়ার। আমি কিচ্ছু করিনি, এখান থেকে কি করলাম, সব প্লেস ভ্যালু তুমি বসালে, তারপর নর্মালি এত ইজি ইজি কোশ্চেনই তোমাদের কালকের এক্সামে থাকবে, তো সেটা নিয়ে চিন্তার বিষয় নেই। নর্মাল আমাদের 33 অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট আমাদের 22 কি বলেছে দেখো একবার। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে কেবিলকে বলা হচ্ছে এটা, আর এইটাকে বলা হচ্ছে এটা, তোমার এইটা বের করতে হবে। সিমিলার কোশ্চেন একটা ছিল আগের বারও। তো দেখো এখান থেকে ই আছে ফার্স্টে, ই কে বোঝাচ্ছে ফার্স্টে ই। তাহলে ই বলতে এখানে কোথায় আছে দেখো তো, কেবিলের লাস্টে ই আছে, তার মানে এটা 7কে বোঝাচ্ছে। আবার ই এখানে সেকেন্ড লাস্টে দেখো এখানে হ্যাশ আছে, তার মানে এটা হ্যাশকেই বোঝাবে। তাহলে হ্যাশ দিয়েই তোমার অ্যান্সার হবে, এটা হবে না, এটা হবে না, এই দুটো কেটে গেল। তাহলে এখানে সেকেন্ডে দেখো এল আছে, তাহলে এল মানে কি আছে দেখো তো, এল মানে এই যে লাস্টের আগেরটা 7 আছে, তাহলে এখান থেকে দেখো এল মানে এই যে থার্ডে আছে, লাস্টের দিক থেকে থার্ডে 7, তাহলে এল মানে এটা 7কেই বোঝাবে। হ্যাশ 7, তাহলে হ্যাশ এটা 9 নয়, ঠিক আছে, হ্যাশ এটা 7 আছে, এটা অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এখানে এক্সট্রা কিছু ভাবতে হবে না। নেক্সট কোশ্চেনে চলে আসে, আমি কিছুটা টাইম দিচ্ছি, করো কিছু সেকেন্ড টাইম দিই, নাহলে তো সেই জায়গাটাই থাকবে না। ওকে ওকে, সলভ করো। ওকে, এখানে ফার্স্ট দেখো চেরি C3 প্লেস ভ্যালু H8 E5 আর 18, এটা 18,
y25, এখান থেকে কিছু প্যাটার্ন নজর আসছে। দেখতে পাচ্ছি এখানে 6 আছে, মানে যে 3কে বোঝাচ্ছে তার ডবল এটা করেছে। এখানে 8 আছে, তার ডবল 16। এখানে 5 আছে, তার ডবল 10। 18 18, দেখো 36 36 আছে, তারপরে দেখো 25 আছে, যেটা 50 হয়েছে। তার মানে এখানে কিচ্ছু না, তোমার যে প্লেস ভ্যালু আছে সেটাকে তারা ডবল করে দিয়েছে, আর কিচ্ছু না। তাহলে দেখো এটা L12 I9 T20 C3 H8, এটা I9। তাহলে এখানে 12 যদি ডবল করে দাও এটা হয়ে যাবে তোমার 24, আয়ের ডবল করলে তোমার হয়ে যাবে 18। তার মানে 24 থেকে 26 দিয়ে হবে না, 26 দিয়ে হবে না, 24-এর পরে 18 থাকবে। তাহলে এইটা অ্যান্সার হবে, এইটা হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের অপশান এটা সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24 কি বলেছে? দেখো কি আছে এখান থেকে। কোশ্চেনে বলেছে তোমার 5 যে আছে না, 5 সংখ্যাটার অপোজিটে কি হবে ডাইস থেকে। 5-এর অপোজিটে কি আছে? 5-এর অপোজিটে কি হবে? তো এখান থেকে 5 দেখতে পাচ্ছি এখানে, তার মানে 3 আর 2 পাশাপাশি আছে, কখনোই অপোজিট হতে পারে না। তার মানে 3 অ্যান্সার দেবে না তোমার। 5-এর সাথে 1 আর 6 আছে, তার মানে 1ও অ্যান্সার দেবে না, 6ও দেবে না, পড়ে আছে 4। তাহলে অ্যান্সার হবে এটা। অপশান লিমিটের মাধ্যমে আমরা করতে পারলাম, জাস্ট অপশান এলিমিনেট করে দিলাম, তাহলে আমরা পারলাম এটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 25 সলভ করো। আর একটা ডাইসের কোশ্চেন আছে, সলভ করো নিজে থেকে। ওকে, এখানে বলেছে এফ এর শীর্ষে থাকবে কোন মুখটি, মানে অ্যাকচুয়ালি এফ এর অপোজিটে চাইছে। তো এফ এর অপোজিটে, আগেরটা যেমন দেখো 5-এর অপোজিটে ছিল, এই যে 5-এর অপোজিটে ছিল, এবার বলেছে এফ এর অপোজিটে। তো দেখো এফ এর অপোজিটে তুমি বের করতে পারবে। ফার্স্ট দেখো কোথায় কি আছে, এই দুটোর মধ্যে ফার্স্টে কমন পয়েন্ট কি সেটা দেখো তো। এখানে দেখতে পাচ্ছি ডি আছে, এটায় ডি আছে, এটা এ আর ই, বাদ বাকি আলাদা, তখন ডি থেকে স্টার্ট করতে পারো। ক্লক ওয়াইজ সেটাকে লেখো ঘড়ির কাঁটার দিকে। সি আর বি হবে, তারপরে সি হবে, তারপরে বি হচ্ছে। আচ্ছা, আবার এটাকে ডি লেখো, ক্লক ওয়াইজ এটাকে নেও। এ আর ই হবে, এটা এ হবে, তারপরে ই হবে। কি নেই এখানে, আমরা এখানে এফটাকে লিখিনি এখনও। দেখো এ বি সি সমস্ত কিছু ইউজ হয়েছে, এফটা হয়নি। তাহলে ডি এর অপোজিটে এফ, এফ এর অপোজিটে ডি, তাহলে এটার অপোজিটে কে থাকবে? ডি থাকবে। ডি মানে অপশান এতে দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে মুভ করো। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিছুটা ডাইসের রাখা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটাও কি ডাইস আছে নাকি? না, এটা আলাদা আছে, ডিফারেন্ট আছে। ওকে, এটা নিজে থেকে করো। এখানে দেখতে পাচ্ছ সার্কেল, সার্কেলের কি হবে? সার্কেলের অপোজিটে কি হবে? আচ্ছা, সার্কেল দেখো যে যেটা একদম ডট দেওয়া ব্ল্যাক কালারের, তার মানে এই ট্রাইঙ্গেল আর এইটা হবে না, এটা থাকলে বাদ দিয়ে দাও, এই বৃত্তটাকে বাদ দিয়ে দাও। এই সার্কেলের সাথে এই চতুর্ভুজ যেটা, এটাও বাদ দিয়ে দাও, একসাথে দেখতে পাচ্ছি। এটার সাথে আবার স্টারটাকেও দেখতে পাচ্ছি, ওটাকে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে আছে এটা, এটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাদের এই যে বর্গক্ষেত্র যেটা, যেটা একদম ফিল করা ব্ল্যাক কালার দিয়ে, তো সেইটা আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যান্সার হয়ে গেলে তোমার এখান থেকে, হ্যাঁ এটা তো এর সাথে হবে না, ঠিক আছে, একদম পারফেক্ট ম্যাচ করছে। ওকে, নেক্সট এখান থেকে যদি দেখা হয় আরেকভাবেও তোমরা করতে পারো সেটাকে, অপশান এলিমেন্ট দিয়েই সব থেকে কিন্তু ফার্স্ট ওইটা মাথায় রেখো। নর্মালি করা যায়, কিন্তু অপশান এলিমেন্ট আরেকবার দেখে দাও আমি কীভাবে করলাম। এইটা যেহেতু আমাকে এই বৃত্তটা বলেছে যেটা তোমার ফিল করা, ঠিক আছে, এটা ফিল করা, তাহলে এই ফিল করা মানে এইটাকে টার্গেট, তাহলে এই বৃত্ত বা এইটা থাকলে যেটা সেটা বাদ দিয়ে দাও। আবার তোমার এইটার অ্যাকর্ডিং দেখো, আমার এই ভরা যেটা আছে সেটাকে টার্গেট করব, এইটাকে বাদ দিয়ে দাও।
একসাথে দেখতে পাচ্ছি। আবার এই ভরা যেটা আছে সেটাকে টার্গেট করছি, তার মানে স্টারটাকে বাদ দিয়ে দাও, পড়ে আছে এটা, তার জন্য এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে যাও, নাম্বার 27। 27টা দেখো, এটা কি বলেছে, বলেছে কিউ এর অর্থ প্লাস, এটা যা আছে ঠিক আছে, নর্মালি তুমি এটাকে এক ফ্লোতে এটাকে পাতিয়ে দাও, ঠিক আছে। 52, 4, 6, 12, 8, এখানে কিছু একটা মিসিং থাকতে পারে, 21 ফাঁকা ফাঁকা আছে। আচ্ছা আমি 21 ধরে কাজ করছি, পরে না হলে নান অফ দিস দিয়ে দেবো ওখানে। কে আছে, আচ্ছা ফার্স্টে কে আছে, কে এর অর্থ হচ্ছে ডিভিশন, দিয়ে দাও ডিভিশন। কিউ, তারপরে কিউ এর অর্থ প্লাস, তাহলে এখানে প্লাস দিয়ে দাও। কে গেল, কিউ গেল, তারপর জে, জে এর অর্থ মাল্টিপ্লিকেশন, দিয়ে দাও মাল্টিপ্লিকেশন। তারপর টি, টি এর অর্থ মাইনাস, দিয়ে দাও মাইনাস। টি এর অর্থ এখানে মাইনাস। আর এখানে এই যে এই জায়গাটায় না কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা এটা এইটার অর্থ হচ্ছে এখানে টি এর পরে কি কি আমরা বসিয়েছি দেখো তো, কে কিউ জে, কে টি এর অর্থ মাইনাস, ঠিক আছে মাইনাস তো বসিয়েছি। আচ্ছা এইটুক পার্ট বাদ দিয়ে দাও, এটা একটু বাদ দিয়ে দাও, এই সেগমেন্টটাকে বাদ দিয়ে দাও, 8 অবধি রেখে দাও। এটা একটু, এই পার্টটাকে আমি বাদই দিয়ে দিলাম, এই অবধি করো তাহলে বেটার হয়। তাহলে দেখো বদমাশের রুল ওয়াইজ এটাকে সলভ করো, 4 দিয়ে কাটলে 4 তেরো 52 প্লাস এটাকে গুণ করলে কত হচ্ছে, 6 বড় 72 মাইনাস 8, তাহলে এখান থেকে মাইনাস করলে তোমার কত হচ্ছে 5 হবে, 5 থাকবে মাইনাসে, তাহলে -5 করলে তোমার 72 থেকে যদি এটাকে 5 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি দেখো যেটা পাচ্ছ সেটাই তোমার অ্যান্সার থাকবে। ঠিক আছে, যদি না থাকে আমি নান অফ দিস সাবট্রাকশন করে দিচ্ছি, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এখানে কোশ্চেনটা একটু এদিক ওদিক ছিল। যদি থাকে, আচ্ছা না চলে আসে, এটা মাইনাস না প্লাস 5 হবে, তাহলে এখান থেকে 8 থেকে এটা করলে +5, এটা 77, হ্যাঁ 77 অপশানে আছে, ব্যাস এটাকে মার্ক করো। এইটা ভুল ছিল, এটা 21টা ভুল ছিল, ওটা টাইপিং মিস করেছে। চলো নাম্বার 28 কি বলেছে, 28 এরটা বলেছে যদি এ বিয়োগ, ওই আগেরটার মতোই কেস, এক ফ্লোতে পাতি দিতে পারো, 3, 4, 3, 4, 5, 6, 5 তারপর 6, তারপর দেখো বি দিয়ে স্টার্ট হচ্ছে, বি মানে গুণকে বোঝাচ্ছে, দিয়ে দাও গুণ। বি মানে গুণকে বোঝাচ্ছে, তারপর ডি, দেখো ডি মানে যোগকে বোঝাচ্ছে, দিয়ে দাও যোগ। তারপর এ, দেখো এ মানে বিয়োগকে বোঝাচ্ছে, দিয়ে দাও বিয়োগ। ক্লিয়ার, তাহলে এই পুরো পার্টটা এটা গেল। সি, সি মানে কি, সি মানে ভাগকে বোঝাচ্ছে, আর এটা 12, যাই হোক এটার অ্যাকর্ডিং তোমার কাজ হবে। এটা বদমাশের রুলে 3 4 12 হয়, আর এটা ডিফারেন্স করে দাও, এটা -1 হবে, 12 থেকে যদি 1 বাদ দাও হবে 11, তাহলে 11, এটা ডিভাইড 12, এখানেও কিছু গরমিল আছে মনে হচ্ছে, ঠিক আছে এখানেও কিছু গরমিল আছে, আমি চেক করে দিচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড দেখে নিই। বি আছে, বি মানে এখানে গুণকে বোঝাচ্ছে, ঠিক আছে। ডি, ডি মানে এখানে যোগকে বোঝাচ্ছে, এ মানে বিয়োগকে বোঝাচ্ছে, আর সি মানে ভাগকে বোঝাচ্ছে, ভাগকে বোঝাচ্ছে। আচ্ছা তার মানে 3 × 4 + 5 -6, এই পার্টটা ডিভাইড এটা 12, তো এইটুক সলভ করলে আগে এই বদমাশের রুলে এইটুক কাজ, 3 4 12, 12 থেকে তোমার এটা বাদ যাবে 1, তাহলে এটা 11 ডিভাইড, হ্যাঁ আরেকটা করে নাও, নান অফ দিস করে নাও এটাকে, ঠিক আছে কোশ্চেন অ্যাকর্ডিং নান অফ দিস হবে, কোশ্চেন একটু এরর আছে এটা। নেক্সট 29, 29 কি আছে দেখো,
দেখো 18 এই পার্টটায় লেখো 18 আছে, 6 আছে, 7 আছে, 5 আছে, 2। আগেরটাও তো মিস ছিল, আমার কেমন জানি মনে হচ্ছে যে এটা আবার না খারাপ থাকে। যাই হোক, কে আছে, কে এর অর্থ এখানে ভাগ দিয়ে দাও, ভাগ। আর এখানে 6 গেল, যে এর অর্থ এটাকে গুণ করে দাও। কিউ এর অর্থ হচ্ছে যোগ। আর টি আছে, টি এর অর্থ হচ্ছে তোমার এখানে বিয়োগ। এবার দেখো তো, এটাকে যদি দেখো এই পুরো সেগমেন্টটা একসাথে করা যায়, এটাকে যদি ডিভাইড করো, এটা হচ্ছে 3, 3 সাথে 21, 21 থেকে তোমার এটা বাদ দিলে তোমার 3 হয়ে যাচ্ছে, তার মানে এটা 3 যোগ করলে 24, এটা পারফেক্ট আছে। ওকে, অপশান ডি রাইট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের এই সেটের বা আমাদের এই রিজনিংয়ের পার্টটা, এটা কিছুই নেই, বেসিক আছে। C3 E5 G7 I9 এরকম এরকম কোশ্চেন পাবে। এটা 2 যোগ, এটাও 2 যোগ, এটাও 2 যোগ, এটা 2 যোগ করলে কত হবে? 11। 11 মানে কে 11, তার মানে কে দিয়ে মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। ওকে, তো আমাদের সেটের এটা কমপ্লিট। তো স্টার্ট করা যাক আমাদের 31 নম্বর কোয়েশ্চেন থেকে। আমরা দেখতে পাচ্ছি যে একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন রয়েছে। 10 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। 8 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে অনুরূপ একটি কাজ 14 দিনে শেষ করতে পারবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 জন লোক মানে M1, 7 ঘন্টা করে কাজ করছে মানে H1, আর 8 দিন কাজ করছে মানে D1। এখানে আমাদের 8 জন লোক রয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে? এটা M2 হয়ে গেল। কত ঘন্টা করে কাজ করছে H2 বের করতে হবে, আর 14 দিন মানে D2 আসবে। আমরা দেখতে পাচ্ছি M1 H1 D1 বা MD1 যেটা ইচ্ছে করতে পারো ইজ ইকুয়াল টু M2 D2 H2। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 10 জন 7 ঘন্টা করে কাজ করছে, 8 দিনে কাজটা কমপ্লিট করছে। দ্বিতীয় ক্ষেত্রে 8 জন লোক কত ঘন্টা করে কাজ করছে আমরা বের করব, আর ওদিকে 14 দিন নিচ্ছে। ব্যাস, সুন্দর করে অ্যান্সারটা করে দাও, এবং আলটিমেটলি উইদাউট এনি ডাউট আমরা এই কোশ্চেনটা খুব সহজেই সলভ করে নিতে পারবো। প্রথম কথাই হচ্ছে 8 8 ক্যান্সেল, 7 দিয়ে কাটবো 2, আর 2 দিয়ে কাটবো এটাকে 5, তাহলে H2 হিসেবে কত বের হচ্ছে? 5। তাহলে দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে আমাদের এই কাজটা তোমার 14 দিনেই কমপ্লিট হয়ে যাবে। আশা রাখবো এই কোশ্চেনটা খুব সহজেই বুঝতে পারলে। একদম বেশি কোশ্চেন ছিল, কোনো সমস্যাই হবে না। এক ব্যক্তি একটি সাইকেল বাজার দরে 20% কম দামে কিনে বাজার দরের 20% বেশিতে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো, এখানে আমাদের কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই যে বাজার দর কত ছিল। তাহলে কি করতে হবে? দুই ক্ষেত্রেই দেখো বাজার দরের উপরে বেস করে তোমার একটা কেনা দাম বলছে, আর একটা বাজার দরের উপরে বেস করেই তোমার একটা বিক্রয় দাম বলছে। তাহলে কি করতে হবে আমাদের? বাজার দর বা লেটস সে মার্কেট প্রাইস, আমি এখানে লিখেই দিলাম বাজার দর, এটাকে ধরে নাও 100 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকায় যদি মানে আমার যখন কেনা পড়বে তখন কত পড়বে? 20% কম দাম পড়বে, তাহলে 80 টাকা আসবে। আর যখন বিক্রয় করবো তখন কি হবে? 20% বেশি দাম আসবে, তাহলে 120 টাকা আসবে। ওকে, তাহলে 80 টাকায় কিনে 120 টাকায় আমি বিক্রি করতে পারছি, তাহলে লাভ কত হচ্ছে বন্ধুগণ? 40 টাকা। ক টাকার উপরে? অবশ্যই 80 টাকার উপরে। এটা আমাকে পার্সেন্টেজে বের করে নিতে হবে। তাহলে কত হবে? 40/80 মানে কত? হাফ। 40/80 মানে কত? হাফ। হাফ মানে কত হলো? 50%। হাফ মানে কত হলো? 50%। অ্যান্সার করতে হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কত বন্ধুগণ? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা কত দিনে 3000 টাকা হবে সুদে আসলে? তাহলে অ্যান্সারটা কিভাবে করতে হয়? সরল সুদ বলে দিয়েছে, আমাদের একটাই বেসিক ফর্মুলা, সেটা কি? SI is equal to PRT/100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2400 টাকা কত দিনে 3000 টাকা হবে, তাহলে SI এর পরিমাণ কত হবে অবশ্যই বন্ধুগণ? 3000 মাইনাস 2400, and that is equal to 600। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে 600 is equal to তোমার এখানে সময়টা বের করতে দিয়েছে 2400 টাকা, তো তোমার আসলে পরিমাণ রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5, কিটা আমাকে বের করতে হবে? বাই 100 করব। খুব সুন্দর সহজেই আমরা এটার অ্যান্সার করে নিতে পারবো। 600 দিয়ে যদি কেটে দিই 4 আসে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আর 5 কত হলো? 20, 20 দিয়ে এটাকে ডাইরেক্টলি কেটে দাও 5, তাহলে টি ইজ কত হলো? 5 বছর। সুন্দরভাবে আমরা এটার অ্যান্সার করে দিলাম, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। সুন্দরভাবে আমরা অ্যান্সার করে দিলাম অপশন ডি, 5 ইয়ার্স, 5 বছর। নেক্সট, একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগিয়ে 21 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে
ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত হবে? প্রথম কথাই হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমাদের সেকেন্ডের হিসাব বলছে, এখানে মিটার বলছে, কিন্তু এখানে আবার কিলোমিটার প্রতি ঘন্টা বলছে। তাহলে তখন আমাদের যেটা করতে হবে, এই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেব, এবং তার নির্দিষ্ট একটা ফর্মুলাও আছে, সেটা আমরা অবশ্যই কোশ্চেনে দেখব। তো দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে ঠান্ডাটা বুঝো, আগে একটা ট্রেন রয়েছে, একটা স্পিডে যাচ্ছে, ধরো 90 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, এবং সে একটা সেতুকে তোমার অতিক্রম করছে। সেতুটার আচ্ছা, ট্রেনটার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 130 মিটার, সেতুটার দৈর্ঘ্যই আলটিমেটলি বের করতে হবে, এবং একটু ভালো করে অবজার্ভ করলেই বোঝা যায় যে এই টাইমিংটা নিচ্ছে টোটালে 21 সেকেন্ড। ভেরি গুড। তাহলে তার অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা কভার করছে সেটা কত হচ্ছে? 130 প্লাস সেতুর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে আমরা বেসিক যে ফান্ডাটা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তাহলে এখান থেকে আমরা ডিসটেন্স বাই টাইমটা কত, ডিসটেন্স কত হচ্ছে 130 প্লাস এক্স বাই কত হচ্ছে টি ফর টাইম, এন্ড টাইম উড বি কত হচ্ছে 21 সেকেন্ড। দেখো আমার 130 কিন্তু মিটারে আছে, সেতুর দৈর্ঘ্য এক্স, এক্স মানে মিটারেই ধরেছি কারণ আমার মিটারে বেরোবে বলে, আর 21 সেকেন্ড। তাহলে এখানে আপাতত কোনো কনভার্সনের দরকার নেই, দরকার আছে পরেরটাতে। স্পিডটা কত 90, এবং সেটাকে অবশ্যই 5 এর 18 দিয়ে গুণ করে দেবো, তবে গিয়ে কি হবে, এটা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। কেমন? তাহলে 18 দিয়ে কেটে দাও 5, তাহলে কত হলো 5 5 এ 25, আর ওদিকে আমার 130 প্লাস এক্স বাই 21 আছে। তাহলে আমি এক কাজ করি, এই বাই 21টাকে ডান দিকে পাঠিয়ে 21 দিয়ে গুণ করে দিই। তাহলে কত হচ্ছে 25 আগে বুঝবে, তাহলে 2 50 আর 2 52, 525 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 525 মাইনাস 130, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার কত আসবে, 295 না 395, যাই হোক 130 মাইনাস করে দিই, তাহলে গল্প শেষ। 5 9 4 2 আর 3 5, 395 আসছে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো 395 মিটার, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ কোশ্চেনই ছিল, কিন্তু একটু মনে হতে পারে তোমাদের কাছে ট্রিকি, জাস্ট একটু প্র্যাকটিস করলে এই কোশ্চেন গুলো ইজিলি করে নিতে পারবে। 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল কত? 17 বছর। ভালো কথা। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলেও বর্তমানে সেই পরিবারের গড় বয়স কি হচ্ছে? একই আছে। তাহলে বাচ্চাটির বর্তমান বয়স কত হবে? আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে বন্ধুগণ, যে এখানে আমাদের যেটা বলা হয়েছে সেটা কি 3 বছর আগে, আর এরপরে বর্তমানের একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গড় বয়স একই। ওকে, ভালো কথা। 3 বছর আগে যে গড়টা ছিল, অ্যাভারেজটা ছিল, এটা কত 3 বছর আগে, তাহলে সেটা কত আসছে তোমার 17 বছর। তাহলে 3 বছর আগেই তোমার টোটালটা কত ছিল? 17 গুণিত 5, 5 জন সদস্য 85 হয়ে গেল। কিন্তু আমি যখনই প্রেজেন্টে চলে যাব, প্রেজেন্ট মানে কি 3 বছর, কারণ আমাকে বর্তমানে আসতেই হবে 3 বছর পরে, তো সেটা কত হবে টোটালটা? সুন্দর করে 85 তো হবেই, প্লাস যেহেতু পরে যাচ্ছি, তাহলে 5 জনের 3 বছর করে বেড়ে যাবে, তাহলে 85 প্লাস 15 কত হবে? 100 বছর। বন্ধুগণ, এটা আশা করি বুঝতে হবে, বোঝাটা খুব দরকার, যে তুমি 3 বছর আগে তুমি টোটালটা পেয়েছিলে 85 বছর, এবার 3 বছর পরে ওই 5 জনেরই টোটালটা বের করতে গেলে কি করতে হবে? 5 গুণিত 3 করতে হবে। কেন করতে হবে? কারণ তোমার 5 জনেরই বয়স 3 বছর করে বেড়ে যাচ্ছে, তাহলে টোটাল বাড়ছে কত? 15 বছর। ব্যাস, 85 প্লাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 100 বছর। এবার আমাদের একটা কন্ডিশন দিয়েছে কি বন্ধুগণ, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং সেই পরিবারের গড় বয়স কি আছে? একই আছে। তাহলে এখানে সদস্য সংখ্যা কত? 5 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6 জন। এবার 6 জনের গড় বয়স যদি একই থাকে, তাহলে 17ই তো রয়েছে, তাহলে 6 17 কত হবে? 102। তাহলে বাচ্চাটির বর্তমান বয়স কত হবে? এখানে ছিল 106 5 জনের, আর এখানে কত আছে? 102। তাহলে বাচ্চার বয়সটা কত বের হলো বন্ধুগণ? 102 মাইনাস 100, দ্যাট ইজ ইকুয়াল টু। খুব সহজ কোশ্চেনই ছিল, কিন্তু কনসেপচুয়ালি তুমি যদি ক্লিয়ার না থাকো, এই টাইপের কোশ্চেন্স কিন্তু করে উঠতে পারবে না। আমি বারবার করে বলছি, কনসেপ্ট ইজ দ্য কিং। ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং সাইড বাই সাইড অবশ্যই তোমাকে কনসেপ্টটাকেও ভালো করে জেনে রাখতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বাষ্প ইঞ্জিনের টানা ট্রেনের চেয়ে বৈদ্যুতিক ট্রেনের গতিবেগ 25% বেশি। যে দূরত্ব যেতে বাষ্প ইঞ্জিনে টানা ট্রেনে 4 ঘন্টা 25 মিনিট সময় লাগে, সেই দূরত্ব যেতে বৈদ্যুতিক ট্রেনে কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা এখানে কি করব? সিম্পল একটা বেসিক ফান্ডা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে টাইম এন্ড স্পিড। আগে আমরা দেখব দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে বাষ্প ইঞ্জিন দ্যাট ইজ স্টিম ইঞ্জিন, আর একটা হচ্ছে বৈদ্যুতিক ট্রেন দ্যাট ইজ ইলেকট্রিক ট্রেন। ওকে, বাষ্প ইঞ্জিন টানা ট্রেনের চেয়ে, মানে বাষ্প ইঞ্জিনে টানা ট্রেন,
হ্যাঁ, সেটা হচ্ছে বৈদ্যুতিক ট্রেনের গতিবেগ 25% বেশি, অবশ্যই। তাহলে বাষ্প ইঞ্জিনে যদি 100 হয়, তাহলে ইলেকট্রিক ট্রেনে কত হবে? 125। এটা কি হচ্ছে বন্ধুগণ? স্পিড রেশিও। ওকে, তাহলে টাইম রেশিও কত হবে? অবভিয়াসলি উল্টে যাবে, 125 রেশিও 100। 25 দিয়ে কেটে দাও, 25 4 100, আর ওদিকে 25 5 125। তাহলে টাইম রেশিওটা কত দাঁড়ালো? 5:4। কেন টাইম রেশিও বের করলাম? কারণ আমাদেরকে বলে দিয়েছে যে বাষ্প ইঞ্জিনে টানার ট্রেনে, মানে বাষ্প ইঞ্জিনে সময় লাগছে 4 ঘন্টা 25 মিনিট। বাষ্প ইঞ্জিনে অ্যাকচুয়ালি সময় লাগছে কত? 5। তাহলে 5 মানে 4 ঘন্টা 25 মিনিট আমি যদি করে দিই, তাহলে 4 পূর্ণ 25 60, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 5, 5 দিয়ে 12, 4 12 48, আর 5 কত হলো? 53 12। তাহলে 5 মানে কত হলো? 53 12। এবার কি বলেছে? বৈদ্যুতিক ট্রেনে যেতে কত সময় লাগবে? বৈদ্যুতিক ট্রেনে লাগছে কত? 4। তাহলে 4 মানে কত হবে? 1 মিনিট দাঁড়াও বন্ধুগণ। তাহলে 5 সমান 53 12 হলে 4 সমান কত হবে? 1 সমান কত হবে বন্ধুগণ? আচ্ছা, 12 এখানে 53/12, 53/12 মানে অ্যাকচুয়ালি তোমার কত হচ্ছে? 4 পূর্ণ 5 এর 12 হচ্ছে না? তাহলে এটা কম আছে, তাহলে 1 সমান কত হবে? 53/12, আর ওদিকে নিচে 5 হয়ে গেল, 53 60। তাহলে 53 60 ইন্টু 4, তাহলে 4 দিকে যাও 15, 53/15 এসে যাচ্ছে। 53/15 মানে 3 পূর্ণ 45, 5 আর 3 8/15। তাহলে 3 পূর্ণ 8 এর 15 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা দেখো সমাধান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই টাইপের কোশ্চেন্স কিন্তু গ্রুপ ডিতে আসার প্রবল সম্ভাবনা থাকে। তো এখানে ভালো করে দেখো সংখ্যাগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি? 343 আর 113 রয়েছে। 343 কে এ ধরে নাও, 113 কে বি ধরে নাও। তাতে কি হবে? এখানে দেখো 343 ইন্টু 343 ইন্টু 343, তার কত হবে? এ কিউব। তিনটে 343 রয়েছে মানে তিনটে এ, মানে এ কিউব। সিমিলারলি মাইনাস বি কিউব আসছে পরেরটা। তোমার এখানে এ ইন্টু এ কত হচ্ছে? এ স্কোয়ার, প্লাস এ ইন্টু বি কত হচ্ছে? এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালু কত আসলো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার তোমরা বলবে স্যার অ্যালজেব্রা তো নেই। না, এগুলোকে সমাধান মানে নর্মাল সিম্পলিফিকেশন হিসেবে দিয়ে দেবে। তোমাকে অ্যালজেব্রার থ্রুতে এই কোশ্চেনগুলো করতে হবে। এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, এগুলো তোমাকে জানতেই হবে কম্পিটিটিভ এক্সামে, তুমি যে কোনো এক্সামে দাও না কেন। ভ্যালু কত আসলো? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত? জাস্ট মাইনাস করে দাও। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে? 3 3 0, আর 1 3 4, ওদিকে 1 2 3, তাহলে 230 হয়ে গেল আমাদের অ্যান্সার। কত হলো? 230। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো এই কোশ্চেন গুলো বুঝতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। নেক্সট, যখন একটি চলরাশি n কে 5 দ্বারা ভাগ করা হয়, ধরো n রয়েছে, একে যদি 5 দিয়ে ভাগ করি, তখন তার ভাগশেষ হচ্ছে কত? 2। তাহলে এই n সমান মিনিমাম কত হতে পারে? দেখো আমি যদি 1 দিয়ে ভাগ করি, মানে 1 দিয়ে যদি করি, তাহলে 5 একে 5 আর 2 এ 7, তাহলে n ইজ ইকুয়াল টু 7 হতে পারে। তবেই না? দেখো 7 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, রিমাইন্ডার থাকছে 2, যেটা এখানে বলে দিয়েছে। আর একটা কেন করছি? কারণ আমি এটা মিনিমাম হিসেবে ধরছি। তাহলে n ইজ ইকুয়াল টু 7 হলো। তাহলে n স্কোয়ার মানে কত হবে বন্ধুগণ? 49। এই 49 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 দিয়ে ভাগ করলে 5 9 45, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 4। সুন্দর করে আমরা অ্যান্সার করে দেবো অপশন সি। সুন্দর করে আমরা অ্যান্সার করে দেবো অপশন সি। নেক্সট, একজন ছাত্রকে 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা কোন একটা সংখ্যাকে ভাগ করতে বলা হলে ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে ফেলছে, উত্তরটি হচ্ছে কত? 29.7। 3 দ্বারা যদি গুণ করে, ধরো সংখ্যাটা হচ্ছে x, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হলো? 29.7। এবার এখানে x সমান কত বের হচ্ছে? 3 9 27, 2 আর 7 3 9 27, 9.9। এবার 9.9 দেখে আবার অ্যান্সার করে দিও না। এখানে বলা যায় সঠিক উত্তর চেয়েছে। অ্যাকচুয়ালি কি করতে বলা হয়েছিল? ভাগ। কত দিয়ে? 3 দ্বারা। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে x/3, মানে কত হলো? 9.9/3, and that is equal to 3.3। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে অপশন বি, 3.3 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো এই কোশ্চেন গুলো কারো কোনো সমস্যা হচ্ছে না। নেক্সট, 2 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 2 অঙ্কের
বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হয় বন্ধুগণ? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97, আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা কত হবে? আচ্ছা 2 অঙ্কের বলেছে, তাহলে একটা কাজ করতে হবে, 2 অঙ্কের যদি মৌলিক সংখ্যা আমাকে বের করতে হয় তাহলে বেসিক্যালি হচ্ছে 11, রাইট? জাস্ট মাইনাস করে দাও, তাহলে কত হবে? 86। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা হচ্ছে ট্রিকি কোশ্চেন, দেখে মনে হবে সহজ, কিন্তু ওরা অনেকে ভুল করে দিতে পারে। 2 অঙ্কের বলেছে, তো বৃহত্তম হচ্ছে 97 আর ছোটটা হচ্ছে তোমার কত? 86। সুন্দর করে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবেই আমাদের কিন্তু আমাদের এই মক টেস্ট গুলো কমপ্লিট করলাম। সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যে যারা জয়েন করবে তারা অবশ্যই জয়েন করবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ অরিজিনাল মেন্টর। এখন তোমাদের এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।